ওয়েলকাম টু জিও স্টাডি বেঙ্গালি ইউটিউব চ্যানেল, যেখানে আপনি পাবেন সব পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি সহজ ভাষায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আজকের এই চমৎকার সেশনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজকের পর্বে আমরা মানবদেহের পরিপাকতন্ত্রের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের একটা সম্পূর্ণ ভিজুয়াল গাইড নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। বাহ, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমাদের কাছে থাকা এই 15টা স্লাইডের তথ্য ভাণ্ডারটি কিন্তু একটা চমৎকার ব্লু প্রিন্টের মতো। আমরা একদম ধাপে ধাপে দেখব কিভাবে খাবার আমাদের শরীরে শক্তিতে রূপান্তরিত হয়। একদম ঠিক। এই পুরো সিস্টেমটা অনেকটা একটা সুশৃঙ্খল কারখানার মতো কাজ করে। একটা বড় ফ্যাক্টরির মতো। হ্যাঁ, আর আমরা প্রতিটি স্লাইড ধরে ধরে এই প্রক্রিয়ার যান্ত্রিক এবং রাসায়নিক দিকগুলো খুব সহজভাবে বিশ্লেষণ করব। দারুণ। এখন আমরা স্লাইড নাম্বার 1 নিয়ে আলোচনা করব। রাইট, এই স্লাইডটা হলো পুরো ভিজুয়াল গাইডের পরিচিতি। আচ্ছা, এখানে মানবদেহের পরিপাকতন্ত্রের একটা ওভারভিউ দেওয়া আছে। হ্যাঁ, এখানে পরিপাক, বিভিন্ন অঙ্গ এবং এনজাইমগুলোর সামগ্রিক ভূমিকা দেখানো হয়েছে, যা আসলে পুরো প্রক্রিয়ার মূল ভিত্তি। এটাকে একটা চমৎকার উদাহরণের সাহায্যে বোঝানো যায়। এটা যেন কোনো বিশাল কারখানার ভেতরে ঢোকার আগে তার নকশাটা দেখে নেওয়া। একদম তার সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্ট বা নকশাটি এক নজরে দেখে নেওয়া। খুব সুন্দর একটা তুলনা। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নম্বর 2 নিয়ে আলোচনা করব। এই স্লাইডে মূলত পরিপাকের কোর কনসেপ্ট বা মূল ধারণাটি বোঝানো হয়েছে। আচ্ছা, সেটা কিরকম? বিশাল ও জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে অতি সূক্ষ্ম, সরল এবং কোষের শোষণযোগ্য গ্লুকোজ ও অ্যামিনো অ্যাসিডে পরিণত হওয়াই হল পরিপাক। কোষ যাতে সহজেই পুষ্টিটা নিতে পারে। ঠিক তাই, এটি কোষের শক্তির জন্য একদম অপরিহার্য। এখানে কিন্তু একটা দারুণ পয়েন্ট আছে। ভিটামিন ও খনিজ পদার্থগুলো আগে থেকেই সরল অবস্থায় থাকে। রাইট। তাই এদের আলাদা করে পরিপাকের কোনো প্রয়োজনই হয় না। একদম ঠিক বলেছেন। ব্যাপারটা অনেকটা একটা আস্ত লেগো প্রাসাদের মতো। বিশাল লেগো প্রাসাদটিকে ছোট ছোট ব্লকে ভেঙে ফেলার পরই তো কেবল সেগুলোকে ছোট দরজার ভেতর দিয়ে ঘরের ভেতরে কোষে নিয়ে যাওয়া সম্ভব। চমৎকার উদাহরণ। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নম্বর 3 নিয়ে আলোচনা করব। এখানে পরিপাকতন্ত্রের মূল স্থাপত্যের দুটি ভাগ উল্লেখ করা হয়েছে। প্রথমটি হল আহার নালী বা অ্যালিমেন্টারি ক্যানেল। এটা মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, প্রায় 9 মিটার দীর্ঘ একটা পথ। বাপরে, 9 মিটার! আর দ্বিতীয় ভাগটা কি? দ্বিতীয় ভাগটি হল পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। যেমন ধরুন যকৃৎ, অগ্নাশয় এবং লালা গ্রন্থি। কিন্তু এদের ভেতর দিয়ে তো খাদ্য যায় না, তাই না? ঠিক, খাদ্য যায় না, কিন্তু এরা পরিপাকে সাহায্যকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক রস বা জুস নিঃসরণ করে। বুঝতে পেরেছি। একে একটা দীর্ঘ হাইওয়ের সাথে তুলনা করা যায়। আহার নালী হলো সেই হাইওয়ে। আর হাইওয়ের পাশে অবস্থিত সার্ভিস স্টেশনগুলো হল পরিপাক গ্রন্থি। একদম। স্টেশনগুলো সরাসরি রাস্তার ওপর না থাকলেও গাড়িগুলো মসৃণভাবে চলার জন্য প্রয়োজনীয় তেল বা রস ওরাই সরবরাহ করে। দারুণ মিল। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 4 নিয়ে আলোচনা করব। এই ধাপে মুখ গহ্বরের যান্ত্রিক পেষণ বা দাঁতের কাজ নিয়ে কথা বলা হয়েছে। দাঁতের ধরন মূলত 4টি: ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। হ্যাঁ, আর প্রাপ্তবয়স্কদের মোট 32টি দাঁত থাকে, কিন্তু শিশুদের ক্ষেত্রে থাকে 20টি। কারণ শিশুদের প্রিমোলার থাকে না, তাই তো? রাইট। আর দাঁতকে রক্ষা করার জন্য এর ওপরে এনামেল নামের একটা আবরণ থাকে। ওহ, আচ্ছা। এটি ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত এবং মানবদেহের সবচেয়ে কঠিন অংশ। দাঁতের এই কাজগুলোকে কিন্তু রান্নাঘরের বিভিন্ন সরঞ্জামের সাথে তুলনা করা যায়। ছুরি বা কাঁচির মতো। হ্যাঁ, কিছু ছুরি কাটার জন্য ইনসাইজার, কিছু ছেঁড়ার জন্য ক্যানাইন, এবং কিছু ব্লেন্ডার বা শিলপাটার মতো গুঁড়ো করার জন্য ব্যবহৃত হয়, যা হলো মোলার। খুব সুন্দর উদাহরণ। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নাম্বার 5 নিয়ে আলোচনা করব। এখানে জিহ্বার স্বাদ গ্রহণের বিভিন্ন অংশ ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, জিহ্বার অগ্রভাগে মিষ্টি, দুই পাশে টক ও নোনতা এবং পশ্চাৎভাগে তেতো স্বাদ অনুভূত হয়। ঠিক বলেছেন। আর এর সাথেই যুক্ত আছে আমাদের মুখ গহ্বরের 3 জোড়া লালা গ্রন্থি। কানের কাছে প্যারোটিড, তাই না? হ্যাঁ, যেটা সবচেয়ে বড়। আর নিচের চোয়ালের তলদেশে আছে সাবম্যান্ডিবুলার এবং জিভের নিচে আছে সাবলিঙ্গুয়াল, যা সবচেয়ে ছোট। একে কিন্তু একটা আধুনিক ফুড টেস্টিং সেন্সর প্যানেলের সাথে তুলনা করা যায়। জিহ্বাটা হলো সেন্সর প্যানেল।
একদম, যার সাথে স্বয়ংক্রিয় ওয়াটার স্প্রিংকলার বা লালা গ্রন্থি যুক্ত আছে, যা স্বাদ বোঝার সাথে সাথেই কাজ শুরু করে দেয়। চমৎকার। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 6 নিয়ে আলোচনা করব। এই স্লাইডটি মূলত প্রথম রাসায়নিক ভাঙ্গন নিয়ে লালারসে উপস্থিত অ্যামাইলেজ বা টায়ালিন এনজাইমের কাজ বোঝানো হয়েছে এখানে। যেটা স্টার্চ বা শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করে। ঠিক, তবে এখানে মাত্র 30% শর্করার পরিপাক হয়। এরপর খাবার যায় 25 সেন্টিমিটার লম্বা গ্রাসনালি বা ইসোফেগাসে। মজার ব্যাপার হলো এখানে কোনো পরিপাক হয় না। হ্যাঁ, এটি শুধু ক্রমাঙ্কোচন বা প্যারিস্টালসিস গতির মাধ্যমে কাজ করে। মানে অভিকর্ষ বলে তক্কা না করেই খাদ্যকে পাকস্থলিতে পৌঁছে দেয়। রাইট। এই পেরিস্টালসিস প্রক্রিয়াটিকে টুথপেস্টের টিউব থেকে পেস্ট বের করার সাথে তুলনা করা যায়। মানে পেছন থেকে চাপ দেওয়ার ব্যাপারটা। একদম। টিউবটি উল্টো করে রাখলেও চাপ দিলে যেমন পেস্ট সামনের দিকেই এগিয়ে যায়, গ্রাসনালিও ঠিক সেভাবেই কাজ করে। দারুণ মিল। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নম্বর 7 নিয়ে আলোচনা করব। এখানে পাকস্থলীর গঠন বর্ণনা করা হয়েছে, যা দেখতে অনেকটা ইংরেজি জে অক্ষরের মতো। এর প্রধান অংশগুলো হল ফান্ডাস, কার্ডিয়া, বডি এবং পাইলোরাস, তাই তো? হ্যাঁ, আর এই পাকস্থলীকে একটা অ্যাসিড চেম্বার বলা হয়। এখানকার পরিবেশ নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। কেন? এখানকার পিএইচ মাত্রা তো বেশ কম। একদম। পিএইচ মাত্রা হল 1.2, যা অত্যন্ত শক্তিশালী অ্যাসিডিক পরিবেশ তৈরি করে এবং পরিপাকের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করে। একে একটি শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ওয়াশিং মেশিনের সাথে তুলনা করা যায়। মানে কারখানার ওই বড় মেশিনগুলোর মতো? হ্যাঁ, যেখানে শক্ত ময়লা বা জীবাণু ধ্বংস করতে অত্যন্ত কড়া অ্যাসিড ব্যবহার করা হয়। বাপরে। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 8 নিয়ে আলোচনা করব। এই স্লাইডটিতে জঠর গ্রন্থির কোষগুলোর রাসায়নিক কাজ বিস্তারিত বলা হয়েছে। মানে চিফ বা পেপটিক কোষ তৈরি করে পেপসিনোজেন, যা প্রোটিন ভাঙার প্রাথমিক উপাদান। ঠিক, আর অক্সেন্ট্রিক কোষ তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, যেটা পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। একদম। আর মিউকাস কোষ তৈরি করে মিউকাস। এখানে কিন্তু একটা সতর্কতার বিষয় আছে। মিউকাস স্তর পাকস্থলীর দেয়ালকে অ্যাসিড থেকে রক্ষা করে। হ্যাঁ, আর যদি H. পাইলোরি ব্যাকটেরিয়া এই মিউকাস স্তর ধ্বংস করে ফেলে, তবেই পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়। যাকে পেপটিক আলসার বলে, তাই না? রাইট। এটা যেন প্লাস্টিকের বোতলে শক্তিশালী ক্ষয়কারী অ্যাসিড রাখা। মিউকাস হলো সেই প্লাস্টিক যা না থাকলে অ্যাসিড বোতলটিকেই গলিয়ে ফেলত। দারুণ একটা উদাহরণ দিয়েছেন। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নাম্বার 9 নিয়ে আলোচনা করব। এখানে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ বা লিভার এবং এর সাথে যুক্ত পিত্তাশয় নিয়ে কথা বলা হয়েছে। যকৃৎ মূলত পিত্তরস তৈরি করে, যা পিত্তাশয়ে জমা থাকে, তাই তো? একদম। আর এই পিত্তরসের দুটি মূল কাজ আছে। প্রথমত, এটি পাকস্থলী থেকে আসা অম্লীয় খাদ্যকে ক্ষারীয় বা অ্যালকালাইন করে তোলে। আর দ্বিতীয় কাজটা? এটি পায়সীকরণ বা ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ফ্যাটের বিশাল অণুগুলোকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। ফ্যাট ভাঙার এই প্রক্রিয়াটিকে তেল চিটে ফ্রাইং প্যানে থালাবাসন ধোয়ার সাবান বা ডিশওয়াশিং লিকুইড ব্যবহারের সাথে তুলনা করা যায়। ও আচ্ছা, সাবান যেমন তেলের বড় আস্তরণকে ভেঙে ছোট ছোট দানায় পরিণত করে পরিষ্কার করতে সাহায্য করে, পিত্তরসও ঠিক তাই করে। ঠিক বলেছেন। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নাম্বার 10 নিয়ে আলোচনা করব। এই স্লাইডে অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে এনজাইমের পাওয়ার হাউস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কারণ এটি 3টি প্রধান এনজাইম নিঃসরণ করে। হ্যাঁ, এনজাইমগুলোর কাজ হল অ্যামাইলেজ স্টার্চকে ভেঙে মল্টোজ করে, আর লাইপেজ ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল করে। রাইট, এবং ট্রিপসিন পেপটাইড বা প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। অগ্নাশয়কে একটা সুইস আর্মি নাইফ বা মাল্টিটুলের সাথে তুলনা করলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়। মানে সব সমস্যার সমাধান যেখানে থাকে। একদম। খাদ্যের যে উপাদানেই আসুক না কেন, সেটা শর্করা, ফ্যাট বা প্রোটিন যাই হোক, তাকে ভাঙার জন্য অগ্নাশয়ের কাছে নির্দিষ্ট একটি টুল বা এনজাইম সবসময় থাকে। দারুণ মিল। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নম্বর 11 নিয়ে আলোচনা করব। এখানে পরিপাকতন্ত্রের সবচেয়ে দীর্ঘ অংশ 7.5 মিটার লম্বা ক্ষুদ্রান্ধ্র নিয়ে আলোচনা করা হয়েছে। 7.5 মিটার। এর 3টি অংশ ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম।
এখানেই খাদ্যের পূর্ণ পরিপাক সম্পন্ন হয়। ঠিক। আর ক্ষুদ্রান্ত্রের ভেতরের দেয়ালে থাকা আঙ্গুলের মতো অংশ ভেলাইয়ের কাজটাও খুব জরুরি। ভিলাই কি করে আসলে? এরা শোষণ পৃষ্ঠের আয়তন বৃদ্ধি করে এবং পুষ্টি উপাদানগুলোকে সরাসরি রক্তে মিশিয়ে দেয়। এই ভেলাইয়ের গঠনকে একটি অত্যন্ত শোষক বাটি তোয়ালে বা মাইক্রোফাইবার তোয়ালের সাথে তুলনা করা যায়। মানে তোয়ালের লক্ষ লক্ষ ছোট ছোট সুতা যেমন দ্রুত এক গাদা পানি শুষে নিতে পারে। একদম, ভিলাইও ঠিক একইভাবে পুষ্টি শুষে নেয়। চমৎকার। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নম্বর 12 নিয়ে আলোচনা করব। এই ধাপে অন্ত্রে বিজস্ব রস বা ইন্টেস্টাইনাল জুস দ্বারা কিভাবে পরিপাকের চূড়ান্ত কাজ সম্পন্ন হয় তা বলা হয়েছে। এখানে কিছু সুনির্দিষ্ট এনজাইম কাজ করে, তাই না? হ্যাঁ, যেমন মল্টোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্লুকোজ করে, আর সুক্রেজ? সুক্রেজকে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজ করে। রাইট। এবং ল্যাকটেজ, যা দুগ্ধ শর্করা ল্যাকটোজকে ভাঙে, সেটা ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজ তৈরি করে। এটিকে কারখানার একেবারে শেষ প্যাকিং সেকশনের সাথে তুলনা করা যায়। মানে প্যাকেজিংয়ের একদম লাস্ট স্টেজ। হ্যাঁ, যেখানে জোড়ায় জোড়ায় থাকা পাজল পিসগুলোকে খুলে একেবারে আলাদা আলাদা স্বতন্ত্র বাক্সে ভরা হয়। খুব সুন্দর একটা চিত্র। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নাম্বার 13 নিয়ে আলোচনা করব। এই স্লাইডটিতে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রবাহের একটা চমৎকার সামারি চার্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, কার্বোহাইড্রেট মুখ থেকে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে গ্লুকোজে পরিণত হয়, আর প্রোটিন পাকস্থলিতে স্নো হয়ে ক্ষুদ্রান্ত্রে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। আর ফ্যাটের কি হয়? ফ্যাট কেবল ক্ষুদ্রান্ত্রে এসে পিত্তরস ও লাইপেজের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। এটিকে একটি ম্যানেজারের ডেস্কে রাখা মাস্টার ফ্লো চার্টের সাথে তুলনা করা যায়। মানে কোনো কাঁচামাল কারখানার কোন গেট দিয়ে ঢুকছে আর শেষ পর্যন্ত কি প্রোডাক্ট হিসেবে বেরোচ্ছে, এটি তার নিখুঁত সারসংক্ষেপ। একদম তাই। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। এখন আমরা স্লাইড নম্বর 14 নিয়ে আলোচনা করব। এখানে 1.5 মিটার দীর্ঘ বৃহদান্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এটি ক্ষুদ্রান্ত্রের চেয়ে দৈর্ঘ্যে ছোট হলেও বেশ চওড়া। আর এখানে তো কোনো পরিপাক ঘটে না, তাই না? ঠিক। এর অংশগুলো হল সিকাম, কোলন এবং মলাশয় বা রেকটাম। তাহলে এর মূল কাজ কি? এর মূল কাজ হল অপাচ্য খাদ্য থেকে পানি ও প্রয়োজনীয় লবণ শোষণ করা, আর অতিরিক্ত বর্জ্য মলাশয়ে জমা হয় এবং অবশেষে পায়ু দিয়ে দেহ থেকে নির্গত হয়। একে কারখানার একেবারে শেষের ওয়াটার রিক্লেমেশন ফ্যাসিলিটি বা পানি শোধনাগারের সাথে তুলনা করা যায়। মানে আবর্জনা ফেলে দেওয়ার আগে পানি শুষে নেয়া। হ্যাঁ, সেখান থেকে শেষ বিন্দু পর্যন্ত প্রয়োজনীয় পানি শুষে নিয়ে শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচায়। চমৎকার একটা উদাহরণ। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নম্বর 15 নিয়ে আলোচনা করব। এই স্লাইডে বিবর্তনের দৃষ্টিকোণ থেকে একটা চমৎকার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। মানে আমরা কেন ঘাস হজম করতে পারি না? একদম। কারণ ঘাসে থাকা সেলুলোজ পরিপাক করা অত্যন্ত কঠিন। আর মানুষের ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য তুলনামূলক ছোট হওয়ায় আমরা এটি হজম করতে পারি না, তাই তো? রাইট। অন্যদিকে গবাদি পশু বা তৃণভোজী প্রাণীদের ক্ষুদ্রান্ত্র অনেক দীর্ঘ হয়, ফলে ঘাস সম্পূর্ণভাবে পরিপাক হওয়ার যথেষ্ট সময় ও স্থান তারা পায়। একে একটি ছোট ওয়ার্কশপে বিশাল ইন্ডাস্ট্রিয়াল কাঠ চেরাই করার চেষ্টার সাথে তুলনা করা যায়। মানে আমাদের শরীরে সেলুলোজ ভাঙার ওই মেশিনারি নেই। হ্যাঁ, আমাদের পরিপাকতন্ত্রে সেলুলোজ ভাঙার মতো লম্বা পরিবেষ্টনী বা মেশিনারি নেই, যা গরুর আছে। দারুণ বলেছেন। চলুন এখন পর্বের শেষ অংশে এগিয়ে যাই। আজকের এই গভীর আলোচনা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় আসে। কি প্রশ্ন সেটা? আমাদের এই পরিপাকতন্ত্র লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে জটিল প্রাকৃতিক খাবারকে ধীরে ধীরে ভেঙে শক্তি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু বর্তমানে আমরা যে প্রচুর পরিমাণে অতি পরিশোধিত মানে আল্ট্রা প্রসেসড নরম ফাস্টফুড খাচ্ছি, তা কি আমাদের এই 9 মিটার দীর্ঘ সুনিপুণ কারখানাকে অলস করে দিচ্ছে না? বাবরে, এটা তো আসলেই ভাবার মতো বিষয়। একদম। এই নিখুঁত যান্ত্রিক কাঠামোকে আমরা কি তার স্বাভাবিক কাজ থেকে বঞ্চিত করছি? বিষয়টি শ্রোতাদের জন্য ভেবে দেখার মতো একটি দারুণ চিন্তার খোরাক হতে পারে। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, স্টার মার্ক এবং জিও স্টাডি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে পাবেন সব পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি এক জায়গায়। রকেট শিপ, বড় বই কোথায়? দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ কিপ স্টাডিং, কিপ গ্রোয়িং। শিট